অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য আপনি জানালেন, এবং তার থেকে যেটা ভয়ঙ্কর যে ক্যান্টনমেন্টের ভেতরে কোথায় কোথায় আইএসআই এর অফিস রয়েছে, একেবারে বাংলাদেশ গোয়েন্দা দপ্তরের যে অফিস রয়েছে তার ভেতরে পর্যন্ত আইএসআই নিজেদের ঘাঁটি গেড়েছে। দেখা যাচ্ছে বাংলাদেশ সেনার হাতে আরবি লেখা কালো পতাকা। ভাবতে পারছেন, এই দেখুন বাংলাদেশ সেনা, বাংলাদেশের পতাকা, এবং তার সঙ্গে রয়েছে আরবিতে লেখা এই কালো পতাকা। এই কালো পতাকা কাদের? কেন বাংলাদেশ আর্মির কাছে এই কালো পতাকা? আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার। দাদা, আপনাকে স্বাগত জানাই। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করবার জন্য। দাদা, এই যে বাংলাদেশ সেনা, যেখানে বাংলাদেশ পতাকা দেখা যাচ্ছে, তার মাঝে এই যে আরবিতে লেখা কালো পতাকা উকি দিচ্ছে, এটা কার পতাকা? কেন এটা আর্মির কাছে? এটা আইসিস এর পতাকা। আপনারা জানেন যে আইসিস এর ইতিহাস, আইসিস কে কারা, নিশ্চয়ই আপনারা সেটা জানেন। এই যে এই ছবিটাকে আপনারা এখন দেখছেন, এটা একটা আইসোলেশন আলাপ হচ্ছে, খুবই আইসোলেটেড করে আমরা আলাপ করছি যে এরকম টিএসসির সামনে এরকম একটা পতাকা তারা উঠিয়েছে, বা এরকম তারা এটাকে অভিবাদন দিচ্ছে, প্রমোট করছে। আমি কিন্তু ইন্দিরাজি, আপনার এই প্রোগ্রামে কিন্তু মনে আছে আমরা অনেকবার আলোচনা করেছিলাম যে আনসার আল ইসলাম বাংলাদেশের যে যারা যে ব্লগার প্রকাশকদেরকে যে হত্যা করেছে, সেই হত্যাকারীর দল, অর্থাৎ যারা আপনার আল কায়দার এই এদিকের শাখা, অর্থাৎ ইস্টের শাখা, তাদের যে প্রধান জসিমউদ্দিন রাহমানি, তাকে 5ই অগস্টের পরপর জেল থেকে ছেড়ে দেওয়া হয়। জেল থেকে ছাড়ার পরে তাকে সেনাবাহিনী গান স্যালুট দিয়েছে। সেনাবাহিনী চারদিকে তার যে মাইক্রোবাসটা বা তার যে গাড়িটা আছে, গাড়ির উপরের যে খোলা ছাদ আছে, সেই ওপেন উইন্ডো দিয়ে সে উঠে জনতার উদ্দেশ্যে হাত নাড়ছে, এবং সেনাবাহিনী তাকে প্রোটেকশন দিয়েছে। সেই জসিমউদ্দিন রাহমানি কিন্তু একটা জেলখাটা আসামি। কিসের জন্য জেলখাটা আসামি? ব্লগার, প্রকাশক, বিভিন্ন লেখকদেরকে নাস্তিক আখ্যা দিয়ে তাদেরকে কোপানো, হত্যা করা, এই মামলার আসামি, যার প্রায় 11-12 বছর জেল হয়েছিল। সে জেল থেকে মকুব টকুব হয়ে সে জামিন নিয়ে রাস্তার মধ্যে, এবং সেনাবাহিনী সেটা তাকে আপনার প্রমোট করেছে। সুতরাং আজকে আপনি যেই আইসিস এর পতাকাটা দেখছেন, এইটাতে আপনি, আমার মনে হয় যে আমি বিস্মিত হইনি, আমার কাছে এইটাই স্বাভাবিক মনে হয়েছে, নর্মালাইজড একটা ব্যাপার হয়ে গেছে আমার কাছে। আপনাকে একটা জিনিস বলে রাখা ভালো যে ঢাকার রাস্তাঘাটে যদি আমার এই ভিডিওটা, যারা এই বক্তব্যটা শুনবেন, তাহারির নামে যে জঙ্গি সংগঠনটি আছে, তাদের প্রচুর আপনার গেরুয়া কালার, গেরুয়া বলবো কি কমলা কালার, কমলার কালো কালারের তাদের একটা পোস্টার, তাদের খুবই সিম্বল, যেটা এই পোস্টারের ভেতরে তারা যতবারই পোস্টারিং করেছে গত 10-15 বছর ধরে, সেখানে তারা অ্যাড্রেস করেছে বাংলাদেশ সেনাবাহিনীকে। এটা একটা বিস্ময়কর ব্যাপার না যে একটা জঙ্গি সংগঠন তারা অল দ্য টাইম তারা অ্যাড্রেস করছে, তার আহ্বান কারো কাছে করছে না, নট দেশবাসী, নো ওয়ান, তারা শুধুমাত্র আহ্বান করছে সেনাবাহিনীর কাছে। সেনাবাহিনী যাতে দেশপ্রেমিক জনতার সাথে এক হয়ে যায়, সেনাবাহিনী যাতে ক্ষমতা নেয়, এবং তাদের অন্যতম নেতা এই হিজবুত তাহরিরের বা আনসার আল ইসলামের একই ক্যাটাগরির, একই জায়গায়। তারা বেসিক্যালি যেটা হয়েছে যে আপনার যে প্রধানমন্ত্রীকে হত্যা করবার জন্য একটা কু করেছিল সৈয়দ জিয়াউল হক। আপনার এর আগের অনেকগুলো প্রোগ্রামে বলেছিলাম, সে পলাতক ছিল পাকিস্তানে, পাকিস্তান থেকে এখন সে, জেনে রাখা ভালো, এখন কিন্তু সে ঢাকা ক্যান্টনমেন্টে আছে। আমার কাছে একেবারে অথেন্টিক নিউজ, সে ঢাকা ক্যান্টনমেন্টে আছে। আমি এই প্রোগ্রামেই বলছি তার স্ত্রীর নাম কি, তার স্ত্রী হচ্ছেন পুলিশের এএসপি। কেমন, আমি তার নাম ঠিকানা সহ আপনাদেরকে এখনই জানাচ্ছি, একটু জাস্ট দেখে বলতে হচ্ছে, আমার কাছে পুরো ডিটেলসটা আছে। আচ্ছা, এখন এই যে আপনি ছবিটার কথা বললেন, এই যে আমি পেছনের কাহিনী বললাম, জসিমউদ্দিন রাহমানি সবচাইতে বড় জঙ্গি লিডার এখন আপনার ঢাকা ক্যান্টনমেন্টে আছে। ঢাকা ক্যান্টনমেন্টের কোথায় আছে আমি আপনাকে বলি। আর ডিজিএফআই অফিস যেটা আছে, গোয়েন্দা মহাপরিদপ্তরের অফিসটা, আচ্ছা, এইটা পার হয়ে আপনার কচুক্ষেতের হাতের বাম দিকে গেলে, রাস্তা পার হলে পেছনে কিছু কোয়ার্টার আছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, অ্যাটলিস্ট লাস্ট উইক পর্যন্ত সে সেখানে ছিল, আমি ব্যক্তিগতভাবে সেটা জানি। এবং আমি এটাও বলেছিলাম যে একটু ছবি তোলা যায় কিনা, সে বলেছে যে ছবি তোলা অসম্ভব ব্যাপার। তার ওয়াইফ সেখানে এসেছিল, তারা উপর থেকে কয়েকটা চেষ্টা করেছিল যে যাতে আমার জন্য তোলা যায়, বাট ভয়ে তারা করতে পারেনি, কারণ ওইখানে অনেক সিসিটিভি ক্যামেরা আছে। বলেছে ধরা পড়লে জীবন শেষ একেবারে। মানে একদম ঢাকা যেখানে বাংলাদেশ গোয়েন্দার অফিস রয়েছে, সেখানে এইভাবে এই ধরনের কাজ কারবার চলছে। মানে গোয়েন্দা দপ্তরটাকেও শেষ পর্যন্ত পাশেই, গোয়েন্দা অফিসের পাশে। এবং কে আর্মি থেকে চাকুরিচ্যুত, যে আপনার কু করতে চেয়েছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মারতে চেয়েছিল, সে এখন ডিজিএফআই অফিসের পাশে অবস্থান করছে। এবং আমাকে এর আগে অবশ্য একজন বলেছিল যে আপনারা ওকে খুঁজছেন, ওকে তো ক্যান্টনমেন্টেই রাখা হয়েছে। তখন আমি আসলে ব্যাপারটা একেবারে উড়িয়ে দিয়েছিলাম। এরপরে আমার যে সোর্স গুলো আছে, এবং সোর্স কারা, টম, ডিক এন্ড হ্যারি কিন্তু আমার সোর্স না, আমার সোর্স এদের মধ্যেই সোর্স। এই সেনাবাহিনীর মধ্যে থাকা লোকেরাই আমার সোর্স, এনএসআই এর মধ্যে থাকা সোর্স, আমার পুলিশের মধ্যে থাকা সোর্স। আমার সোর্স গুলো কিন্তু জেনে বুঝে তারপরে বলে।
বুঝতে পারছেন? সুতরাং এখানে আমার মনে হয় না আমি কোনো ভুল তথ্য দিচ্ছি। এবং পুলিশের যে এএসপির কথাটা আমি বলছি, আমি আপনাকে একটু দেখে বলতে পারি এখানে। আচ্ছা, আমি আপনাকে একটা ছবিও পাঠিয়ে দিচ্ছি, যদি সম্ভব হয় স্ক্রিনে যদি দেখানো সম্ভব হয়। আমি যেই ছবিটা পাঠাচ্ছি, মানে যে জঙ্গিদেরকে যে পুলিশ অফিসারটা মানে এই জিয়াউল হকের ওয়াইফ, হ্যাঁ, জিয়াউল হকের ওয়াইফ, যিনি এই মুহূর্তে যার তত্ত্বাবধানে কচুক্ষেতে আছে, তার নাম হচ্ছে, আমি আপনাকে এই প্রোগ্রামের মাধ্যমে এই হাটে হাড়িটা ভেঙে দিচ্ছি, ছবিটা পাঠিয়েছি ইন্দিরাজি, যদি একটু দেখানো সম্ভব হয়। অবশ্যই অবশ্যই আমরা চেষ্টা করব ছবিটা দেখানোর জন্য। এই ছবিটা কার? এই ছবিটা কার? আমি তার নাম ঠিকানা এখনই আপনি বলছি। তার নাম হচ্ছে রনক জাহান। ওনার নাম হচ্ছে রনক জাহান। উনি 27তম ব্যাচের পুলিশ কর্মকর্তা, গ্রামের বাড়ি নেত্রকোনা। হ্যাঁ, 2009 সালে বিয়ে করে, যে এখন ডিজে ফার্মের পাশে অবস্থান করছে, 2009 সালে বিয়ে করে সেনাবাহিনীর মেজর জিয়াকে। পুলিশ কর্মকর্তা রনক জাহানের স্বামী মেজর জিয়া 2011 সালে সেনা অভ্যুত্থানের চেষ্টা করে ব্যর্থ হয় এবং সে পরবর্তীকালে আপনি জানেন ক্যান্টনমেন্ট থেকে পালিয়ে যায়। তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। হ্যাঁ, তারপরে তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়ে একজন পুলিশ কর্মকর্তা তাকে রক্ষার জন্য এবং পুলিশের মধ্য থেকেই এই রনক জাহানকে বাঁচাবার জোর প্রচেষ্টা করা হয়। এবং তাকে এই রনক জাহান, আপনারা যদি আপনাদের এই প্রোগ্রামের মাধ্যমে নিশ্চয়ই, এরা তো আমার প্রত্যেকটা প্রোগ্রাম আসলে দূরবীন দিয়ে দেখে, তো নিশ্চয়ই এই প্রোগ্রামের মাধ্যমে আজকে তারা জানতে পারবে যে এই রনক জাহানের তত্ত্বাবধানে এই মুহূর্তে ক্যান্টনমেন্টে মেজর জিয়া অবস্থান করছে। 100% অথেন্টিক নিউজ। রনক জাহানকে যদি গ্রেফতার করা হয়, অবশ্যই সেটা কেনই বা করবে রনক জাহানকে, সত্যি কেনই বা করবে, এই প্রশ্নটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে। রনক জাহানের ছবিটা দেখাতে পারেন? এই যে আমরা ছবি দেখাচ্ছি, হ্যাঁ, ইনি এই হচ্ছে রনক জাহান। হ্যাঁ, এই আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে মেজর জিয়ার ওয়াইফ যিনি ছিলেন প্রথম ওয়াইফ, তিনি মৃত্যুবরণ করেন। তিনি তার আপন মামাতো বোনকেই বিয়ে করেন। সেই মামা যে মামাতো বোনকে বিয়ে করেন, তার ওয়াইফের আগের, মানে তার প্রাক্তন শ্বশুর এই মুহূর্তে যে গুম কমিশন হয়েছে, এই যে গুমের জন্য যে খোঁজা হচ্ছে, কে গুম করেছে না করেছে, এই যে এই জঙ্গি সরকার, সেই প্রধান, ঠিক আছে, তিনি হচ্ছেন সেই গুম কমিশনের প্রধান। হ্যাঁ, এবং দ্বিতীয় বিয়ে করা হচ্ছে রনক জাহানকে। রনক জাহান অনেক বলার চেষ্টা করে যে না, আমি ডিভোর্স দিয়ে দিয়েছি, আমার সাথে কোনো সম্পর্ক নেই। গত 15 বছর সে মেজর জিয়ার সম্পর্কে অনেক কথাবার্তা এমন ভাবে নিজেকে প্রতিষ্ঠা করে যে মেজর জিয়া তার জীবন শেষ করে দিয়েছে, মেজর জিয়ার মতো একটা নৃশংস লোক, ঘৃণ্য লোকের সাথে সে সম্পর্ক রাখতেই পারে না, সেইটা নিয়ে কান্না করেছে। পুলিশের ভেতরে তার অনেকের সাথে নানান ধরনের ভাবে যোগসাজশে সেই সময় সে টিকে যায়। এখন পাকিস্তান থেকে আসার পরপরই 29শে ডিসেম্বর মেজর জি একটা পিটিশন দাখিল করে, যাতে করে তাকে তার সমস্ত চার্জ থেকে অব্যাহতি দেওয়া হয়। এটা জানিয়ে রাখলাম। আজকে আমাদের যে প্রোগ্রামের বিষয়বস্তু, আমি সেখানেই একটু ফেরত যাই, ফাঁকে আমি এটা জানিয়ে রাখাটা বেটার মনে করলাম। তো এই যদি আপনার সেনাবাহিনীর অবস্থা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থা যদি এমন হয়, আপনাকে আরেকটা চাঞ্চল্যকর তথ্য আমি দিতে পারি, যেটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য। আমার মনে হয় এই মিডিয়াতে আগে কেউ সেটা দেয়নি, এখনই আমি আপনাকে বলছি। আমার কাছে খবরটা এলো, সেটা হচ্ছে আইএসআই এর একটা প্রথম অফিস স্থাপিত হয়েছে সিলেটে। এটা হচ্ছে 1 নাম্বার প্যারা কমান্ডো অফিসের ট্রেনিং বিল্ডিং এ আছে এই মুহূর্তে। আচ্ছা, প্যারা কমান্ডো সিলেটের প্যারা কমান্ডোর ট্রেনিং বিল্ডিং এ আইএসআই এর অফিস স্থাপন করা হয়েছে। সেকেন্ড অফিসটা স্থাপন করার জন্য মারুফ, তাদের যে হাই কমিশনার, সম্ভবত সে সাম্প্রতিক সময় রংপুর ভ্রমণ করেছে। সেকেন্ড আইএসআই এর ঘাঁটিটা তৈরি হচ্ছে। দাদা আরেকটা ঘাঁটি তৈরি হচ্ছে, হ্যাঁ, কোথায় তৈরি হচ্ছে আমি তারপরে আসবো। রংপুর ক্যান্টনমেন্টে। দাদা একটা বিষয়, আমরা যখন প্রথম দিকে আলোচনাগুলো শুরু করেছিলাম, আমরা এইটা সন্দেহ করেছিলাম যে আইএসআই এবার ঘাঁটি গাচ্ছে বাংলাদেশে, ক্যান্টনমেন্টের ভেতর অফিস নিচ্ছে। আমরা সবাই সন্দেহ প্রকাশ করেছিলাম এবং আপনি তখন নিশ্চিত করে বলেছিলেন যে ক্যান্টনমেন্টে অফিস নিচ্ছে। মানে এবার শুধুমাত্র ক্যান্টনমেন্টের ভেতর নয়, গোটা বাংলাদেশে যে সমস্ত ক্যান্টনমেন্টগুলো ছড়িয়ে রয়েছে সব জায়গাতে আইএসআই কন্ট্রোল নিয়ে নিচ্ছে। মানে আস্তে আস্তে পুরো বাংলাদেশের কন্ট্রোলটা সব দিক থেকে এবার চলে যাচ্ছে পাকিস্তানের কাছে, এবং তার প্রমাণ, তার ফলশ্রুতিতে এই আইসিস এর পতাকা, এই কালো পতাকা। একটা তথ্য দিয়ে রাখা ভালো, এটা একদম ঘন্টাখানিক আগের আপডেট। সেটা হচ্ছে যে বাংলাদেশের প্রখ্যাত লেখিকা, মুক্তমনা লেখিকা এবং অত্যন্ত প্রখ্যাত নারীবাদী লেখিকা তসলিমা নাসরিন, তার একটি বই যাতে মেলা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়, আর সেটার জন্য এই আইসিসরা ধমক দিয়েছিল। কে ধমক দিয়েছিল তার নামটা আমি এই মুহূর্তে আপনাদেরকে জানাচ্ছি, একটু দেখে। একটু অ্যারাবিক নাম, এই জন্য আমার মনে নেই। তো
তো এই ধমক দেওয়ার পর পুলিশ আজকে আপনার যে যেই প্রকাশনী সংস্থাটা আছে, এটা হচ্ছে যে আপনার ভব শতাব্দী এবং আমাদের আপনার ভব শতাব্দীর যে ইটা আছে, আপনার প্রকাশনী সংস্থাটা আছে, আমি একটু আপনাকে দেখে বলছি। হ্যাঁ, মানে সেখান থেকে তার বই যাতে সরিয়ে দেওয়া হয় সেই হুমকিও দেওয়া হয়। সামজানা, আমি বলি সামজানা মেহরান এবং ভব শতাব্দী এই আচ্ছা। দম্পতির একটি একটা প্রকাশনী সংস্থা রয়েছে এই আপনার মেলাতে, সব্যসাচী, তাদের নাম হচ্ছে সব্যসাচী, স্টল নাম্বার 128, মুসান্না আল ফাইয়াজ। কেমন? আচ্ছা। মুসান্না আল ফাইয়াজ নামে এক জঙ্গি, যে হচ্ছে আইএস এর। আপনি যদি এখনই একটু আমি আপনাকে সেই হুমকিগুলো পাঠাচ্ছি, এই যে যারা এই আপনার কালো পতাকা দিয়েছে, সে হচ্ছে কালো পতাকা গ্রুপের আইসিস এর, আমি আপনাকে সেই প্রমাণটা পাঠাচ্ছি। এই ধমকটা দেওয়ার পরে আপনার আজকে পুলিশ বলেছে যে বইটা সরিয়ে নিতে, অর্থাৎ জঙ্গিরা ধমক দেওয়ার পরে ইউনূস সরকার যেটা করেছে সেটা হচ্ছে যে এই সব্যসাচীর স্টল থেকে তসলিমা নাসরিনের বইয়ের নাম হচ্ছে চুম্বন, সেটা সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে এবং ওনারা বাধ্য হয়ে সরিয়ে নিচ্ছেন সেই বইটা। এটা জানালাম। সো এই যে সেনাবাহিনীর মদদে এই আইএসআই আজকে অপারেট করছে, সারা পৃথিবী এটা দেখতে পাচ্ছে। এর আগে জসিমউদ্দিন রহমানিকে গান স্যালুট দেওয়া হয়েছে, তাদের ডিজিএফআই অফিসের পাশে জঙ্গি জিয়া অবস্থান করছে রনক জাহানের নেতৃত্বে, পুলিশের এসপি। আর আজকে বই সরিয়ে নেওয়া হচ্ছে। এটি একটি ব্যানানা রিপাবলিকে পরিণত হয়েছে। এটিকে আপনারা বাংলাদেশ এখনো ডাকেন, এটাই আমার কাছে খুবই, আমি একটা অনুরোধ করতে পারি, আপনারা যদি একটু পূর্ব পাকিস্তান লেখেন আমার মনটা একটু ঠান্ডা হবে এবং আমার মনে হয় লক্ষ কোটি মানুষ এতে মনে করবে যে সঠিক নামটা নেওয়া হয়েছে। এটি একটি পূর্ব পাকিস্তান। বাংলাদেশ এখন পাকিস্তানের একটি অঙ্গরাজ্যে কমপ্লিটলি পরিণত হয়েছে। চিন্তা করে দেখেন, প্যারা কমান্ডোর যে ট্রেনিংটা হয় সিলেটে, তার 1 নাম্বার ট্রেনিং বিল্ডিং এ আপনার আইএসআই ঘাঁটি গেড়েছে। এবং এইটা কি আমি বলার জন্য বলেছি? না, আমাকে যারা জানিয়েছে তাদের নাম তো আমি প্রকাশ করতে পারবো না। তো ভয়ঙ্কর অবস্থা, এটার মাধ্যমে আমি জানিয়ে দিলাম যে তারা সত্যি কতটা ভয়ঙ্কর অবস্থা। দাদা আপনি আমাদের সঙ্গে থাকুন, কতটা ভয়ঙ্কর অবস্থা সেই ছবিও আমরা এবার আপনাদেরকে দেখাবো। দাদা, এই যে রাতের আধারে প্রায় 1200 বাংলাদেশি সাধারণ মানুষকে একেবারে শেষ করে দেওয়া হলো, সেনাবাহিনীকে এই অপারেশন করার নির্দেশটা কে দিল? এটার পটভূমিটা একটু জেনে রাখা ভালো। সেটা হচ্ছে যে একদল সমন্বয়ক যারা আছে তারা মূলত রাতের বেলায় ডাকাতি করে। এটা নিশ্চয়ই আপনারা জানেন যে প্রায় 6 মাস ধরেই তারা দিনের বেলাতে সমন্বয়ক, রাতের বেলাতে ডাকাত, বিকেল বেলাতে তারা পকেট মার, ছিনতাইকারী এগুলো করে এবং তাদেরকে ধরলেই বলে আমরা সমন্বয়ক। অর্থাৎ বাংলাদেশে হাইজ্যাকিং, চুরি, ডাকাতি এগুলো একটা খুব স্বাভাবিক, কারণ অর্থনীতি তো একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে, মানুষ খেতে পাচ্ছে না, যে কারণে এই ঘটনাগুলো একেবারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, মধ্যে গিয়ে পৌঁছেছে। তো এরা যেটা করেছে যে আমাদের যে মুক্তিযোদ্ধা মন্ত্রী আছেন আকম্ম মোজাম্মেল হক, গাজীপুরে তার বাসা, মানে বাংলাদেশের আরেকটা জেলা, আরেকটা স্থান গাজীপুর। সেই গাজীপুরে, এটা ঢাকা জেলার মধ্যে অবস্থিত, আসলে উপজেলা বলবো, জেলা না, ঢাকা জেলার মধ্যেই গাজীপুরে এই আকম্ম মোজাম্মেল হক সাহেবের বাড়িতে আক্রমণ করেছে সমন্বয়করা। গ্রামবাসী তখন এটাকে প্রতিহত করেছে। প্রতিহত করবার কারণে প্রায় গোটা 10 আপনার সন্ত্রাসী সমন্বয়ক তারা আহত হয়। এখন যারা এই যে হাসনাত আব্দুল্লাহ, তারপর সার্জিস আলম, তাদের নাম নিশ্চয়ই আপনি শুনেছেন, তারা বলছে যে তারা অ্যাটাক করেছে ফ্যাসিস্টের বাড়িতে। এইটা জনতা কেন ঠেকালো, এইটার প্রতিশোধ তারা নিতে চায়। তারা এইটার জন্য সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আপনার প্রতিহত করবার ঘোষণা দিয়েছে। আপনারা জানেন তার 2 দিন আগেই 32 নম্বর, ঐতিহাসিক 32 নম্বরের বাড়িটা ভাঙা হয়েছে তাদের শৌর্যবীর্যের প্রমাণ দেওয়ার জন্য, তারা যে আসলে তাদের শক্তি এটা বোঝানোর জন্য। তো একইভাবে তারা গাজীপুরে এটা করতে পারেনি, গাজীপুরের সাধারণ মানুষ প্রতিহত করেছে। এইটার প্রেক্ষিতেই আপনার ইউনূসের যেই দখলদার বাহিনী তারা একটি অপারেশন পরিচালনা করবে বলে ঘোষণা দেয়। আপনারা শুনলে খুবই অবাক হবেন যে সেখানকার পুলিশ কমিশনার নাজমুল করিম খান তার নাম, যার ভাই বিএনপির একজন পদপ্রার্থী, সামনের ইলেকশনে তিনি এমপি ইলেকশন করবেন, সে বলেছে যে ফ্যাসিস্টদেরকে উৎখাত করতেই তিনি এসেছেন। একজন পুলিশ অফিসার, আইন শৃঙ্খলা বাহিনী যিনি রক্ষা করবেন, তিনি গাজীপুরে ছাত্রদের ওইখানে গিয়ে, ছাত্র বলতে ওই যে সমন্বয়ক যারা আছে, ডাকাতি যারা করেছে, সেই ডাকাতদের সম্মেলনে গিয়ে বলছে যে আপনার যে তারা সেখানে ফ্যাসিস্টদেরকে উৎখাত করবে। তো এই যদি হয় পুলিশের অবস্থা, তো পরপর যেটা হয়, এখন গাজীপুরে যত আপনার মুক্ত বুদ্ধি, মুক্ত চর্চা
বাংলাদেশ আওয়ামী লীগ, জাসদ বা অন্যান্য পার্টি যারা আছে, ঠিক। যারা বাংলাদেশ আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ ছিল, তাদের প্রত্যেকে গ্রেফতার করা হয়েছে। আমি এবং একটু গত দেখাবো, সেই ছবিগুলো দেখাবো যে কিভাবে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, রীতিমতো চ্যাংদোলা করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষকে। দেখুন, এই দেখুন যে কিভাবে তুলে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষকে। এদের অন্যায়টা কি দাদা, যে এদেরকে এইভাবে তুলে নিয়ে যাওয়া হচ্ছে? কোনো অন্যায় নেই, তাদের অন্যায় হচ্ছে ডাকাতি করতে এসেছিল ডাকাতরা, সেটা প্রতিহত করেছে। ডাকাতরা কেন প্রতিহত করছে? এই জন্য বাংলাদেশ সেনাবাহিনী, আপনি ভাবতে পারেন যে বাংলাদেশ সেনাবাহিনী পর্যন্ত আজকে এই রাষ্ট্রীয় গুন্ডামি করছে, এই রাষ্ট্রীয় লুটপাটে অংশগ্রহণ করেছে। এক একজন আর্মি অফিসার আপনার বিভিন্ন রাজনীতিবিদদের কাছ থেকে কোটি কোটি টাকা তারা দাবি করেছে, তারা কোটি কোটি টাকা তাদের বাড়ি ঘর লুটপাটে অংশ নিয়েছে। আপনি শুনলে অবাক হবেন যে সেনাবাহিনী, আমাদের যে প্রাক্তন যে জ্বালানি মন্ত্রী ছিল আমাদের নসরুল হামিদ দীপু ভাই, দীপু ভাইয়ের বাড়িতে 5ই অগাস্টের পরে সেনাবাহিনী আক্রমণ করে। সেখানে গিয়ে এই যে আপনার গণপরিষদের যে একজন নেতা আছে নুরুল হক নূর এবং এই হাসনাত আব্দুল্লাহ, এদেরকে সমন্বয়ে তারা সেখান থেকে লুটপাট করে, সেসব ছবিও আমার কাছে রয়েছে। সেনাবাহিনী আপনার বিভিন্ন জায়গাতে চাঁদাবাজি করছে, তারপরে রাত্রের বেলাতে তারা সন্ত্রাসী, তাদের যে সৈনিকগুলো আছে, একজন ক্যাপ্টেন সে আপনার ধানমন্ডিতে ডাকাতি করতে গিয়ে ধরাও পড়ে, এবং আমি যতদূর জানি সে এখন সেনা জানি না তার কোর্ট মার্শাল হয়েছে কিনা, নাকি এটাই এখন সেনাবাহিনীর জন্য নর্মাল। লক্ষ্য করে দেখুন, সেনাবাহিনী এই নিরীহ মানুষগুলোকে ধরে নিয়ে যাচ্ছে ডেভিল হান্টের নাম বলে, অথচ সবচাইতে বড় ডেভিল ক্ষমতাতে বসে আছে। তো যেই সবচাইতে বড় ডেভিল ক্ষমতাতে বসে আছে, আর তারা গাজীপুরের নিরীহ মানুষকে কেন গ্রেফতার করছে? কারণ তারা প্রতিরোধ করছে। তার মানে বাংলাদেশে এই যে সন্ত্রাসী হামলাগুলোকে একটা লাইসেন্স দিয়ে দেওয়া হলো যে তোমরা যাকে তাকে আওয়ামী লীগ বলে অ্যাটাক করতে পারবে। যে ওই যে আওয়ামী লীগের বাড়ি, ওই যে আওয়ামী লীগ নেতা, আপনি যদি কাউকে আওয়ামী লীগ বলে 10-12 জন একটু চিল্লাচিল্লি করতে পারেন, একটু চেঁচিয়ে উঠতে পারেন, সাথে সাথে তার বাড়ি ঘর সমস্ত কিছু আপনারা দখল করবার লাইসেন্স পেয়ে যাচ্ছেন বলে ধরে নিতে পারেন। এমনকি ইন্দিরা জি, এটা আপনার পক্ষে সম্ভব। আপনি যদি বাংলাদেশে এসে 10-12 জন মানুষকে খালি বলেন যে ফ্যাসিস্ট, আপনি ওই বাড়ির মালিক হয়ে যেতে পারবেন। অবস্থা এমন দাঁড়িয়েছে আর কি, মানে যাকে তাকে যার তার বাড়ি থেকে বের করে দেওয়াটা এই মুহূর্তে দাঁড়িয়ে খুব সহজ। একদম পুরো ব্যাপারটাই ওরকম অবস্থায় দাঁড়িয়েছে। এবং আপনাকে মানে আপনি যদি খালি কাউকে বলেন অমুক ফ্যাসিস্ট, আপনাকে সেনাবাহিনী সাহায্য করবে। সেনাবাহিনীর একটাই শুধু দাবি থাকে যে যদি কোনো লুটপাট হয়, সেই লুটপাটের একটা ভাগ বাটোয়ারা তাদেরকে দিতে হয়। আমি এরকম বেশ কিছু অফিসারের নামও জানি, যেমন হচ্ছে যে একটা প্রায় আপনার হিন্দু ধর্মাবলম্বীদেরকে প্রবল ভাবে নির্যাতন করেছে, পরে স্বর্ণ, টাকা পয়সা এগুলো তাকে দেওয়ার মাধ্যমে সেখান থেকে সনাতনীরা মুক্তি পেয়েছে। তার নাম হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস। আপনার যে আপনার সনাতনীদের উপরে আক্রমণ করেছিল, এই প্রায় বলা হয়, মানে আমার কাছে যে খবরটা আছে, 100 কোটি টাকা সমমূল্যের তাকে গহনা, অর্থ এগুলো তখন তাকে দিয়ে নিবৃত করা হয়েছিল, কারণ সে সেখানে মোটামুটি বলা যায় যে গণহত্যা চালিয়েছিল এই লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস। কিন্তু দাদা একটা কথা, বাংলাদেশ সেনার এই যে আমরা এই ভূমিকা দেখছি, বাংলাদেশ সেনা তো ইউএন মিশনে কাজ করে, শান্তি রক্ষার্থে গোটা বিশ্বে কাজ করে, সেই সেনার দেশে এই অবস্থা, এই হাল। সেনাবাহিনী শান্তি রক্ষা মিশনে কাজ করে, অথচ তাদের সামনে ঐতিহাসিক 32 নম্বর বাড়ি ভেঙে ফেললো, তারা নিজেরা খুন করছে। এখন আসলে এগুলো বলাটা আমার কাছে মনে হয় অপালাপ, মনে হয় যে আমি বাক্য খরচ করছি খামাখা। কারণ সেনাবাহিনীর কাছে যেই সেনাবাহিনী তার ডিজিএফ অফিসের পাশে বড় জঙ্গি বসে আছে তাকে ধরে না, যে নিজে গিয়ে 200-300 কোটি টাকা লুট করে নিয়ে এসেছে, যে নিজে গিয়ে মানুষকে হত্যা করছে, যে নিজে আপনার বিভিন্ন মানুষকে ধরে নিয়ে এসে মেরে ফেলছে কাস্টডিতে, তারপরে জঙ্গিদেরকে আপনার গান স্যালুট দিচ্ছে, আইসিস এর পতাকা নিজেরাই উড়াচ্ছে, পারলে নিজেরাই হাত দিয়ে উড়ায়। আপনি এটা খুবই অচিরেই দেখতে পাবেন। এবং সেনাবাহিনীর বলা হয়ে থাকে, বর্তমানে সেনাবাহিনীর আপনার প্রায় 35-40% এই হিজবুত তাহরীর অধীনে চলে গেছে। আপনার এই যে শুভ আফ্রিদি নামে একটা ছেলে আছে, যে এই মুহূর্তে এক্স ক্যাপ্টেন ছিল, যে নারী ঘটিত ব্যাপারে যাকে চাকরিচ্যুত করা হয়, সে আপনার জানেন 5ই অগাস্টের আগে তার স্নাইপার হিসেবে কাজ করে এই সেনাবাহিনীর হয়ে। বর্তমানে সে এই যে হাসনাত আব্দুল্লাহ সাজ্জি সালামের বডিগার্ড হিসেবে তার বাহিনী কাজ করছে। সেই আর্মির এক্স ক্যাপ্টেন সে প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে যে অ্যাজ এ এক্সপার্ট হিসেবে, স্নাইপার হিসেবে আমি গাজীপুরে যাচ্ছি। এটা তার ফেসবুকে সে বলেছে, আমাদের কিছু বলতে হয়নি। এমন না যে আমি বানিয়ে বলছি, ফেসবুকে লিখেছে। একদম দাদা, 32 নম্বর ধানমন্ডির বাড়ি যেদিন ভাঙচুর করা হলো, পরের দিন একটা ছবি খুব ভাইরাল হয়েছিল, যে একজন মহিলা তিনি গিয়ে জিজ্ঞেস করছেন যে কেন আপনারা এই ধরনের ঘটনাগুলো করছেন, কেন থামানো হচ্ছে না, এবং তাকে চারপাশ থেকে ধুলো ছোড়া হচ্ছে, ইট পাটকেল ছোড়া হচ্ছে, তাকে মানে যত রকম ভাবে পারা যায় তাকে মানে মোটামুটি নাজেহাল করা হচ্ছে। সেই তিনি এখন কেমন আছেন, তিনি কোথায় আছেন, মানে আপনাকে আমি এটা বলি, শুধু এই 32 নম্বরের বাড়িটা ভেঙে তো তারা ক্ষান্ত হচ্ছে না,
এখন তারা যেটা করছে সেটা করছে হচ্ছে এইটাকে জনগণের সামনে সঠিক কাজ হিসেবে উপস্থাপনের জন্য তারা বলছে যে এই 32 নম্বরের এই ঘটনাটা ঘটেছে, যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা না বলতেন তাহলে 32 ভাঙা হতো না, ফলে দোষটা তার। আমরা ইংরেজিতে একটা টার্ম আছে, এটাকে আমরা বলি হচ্ছে জাস্ট ওয়ার্ল্ড ফেনোমেনন। এটা একটা তত্ত্ব। এই তত্ত্বটা হচ্ছে এমন যে আপনি যদি ধরা যাক যে আপনাকে কেউ এসে একটা আঘাত করলো, আপনার বন্ধুরাই আপনাকে বলছে যে তুমি যদি চুলটা খোলা না রাখতে, তুমি যদি একটু রিক্সাতে না গিয়ে মাইক্রোবাসে যেতে, তাহলে আর এমন হতো না, কিংবা তুমি এইভাবে ওপেন রাস্তাতে হাঁটলে কেন, অর্থাৎ ব্লেমটা আপনাকে দিচ্ছে যে আপনাকে যে একজন আঘাত করেছে এই আঘাতের কারণ আসলে আপনি, মানে আপনাকে এইটা বোঝানো। কেমন এটা পলিটিক্যাল ক্ষেত্রে হয়, এটা আপনার ভিকটিম ব্লেমিংও আমরা বলে থাকি, এটা সেক্সুয়াল ক্ষেত্রেও হয়ে থাকে, নানান ভাবে এটা হয়ে থাকে। তো এখন যেটা করা হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে জাস্ট ওয়ার্ল্ড এই ফেনোমেনন থিওরিটাকে তারা অ্যাপ্লাই করছে, আর একটা জিনিস অ্যাপ্লাই করছে যে এখানে স্কুলের বাচ্চাদের জামা কাপড় পাওয়া গেছে, জুতো পাওয়া গেছে, হাগর পাওয়া গেছে, তার মানে বিভিন্ন মানুষকে মেরে এই বাসার নিচে লুকিয়ে রাখা হতো। এই থিওরিটা, এই দুটো, এই পুরো প্রক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে গোয়েবলস থিওরি। আপনি নিশ্চয়ই শুনে থাকবেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের এই জেনারেল ছিলেন এই গোয়েবলস, সে এই যেটা করতো যে বারবার একটা মিথ্যাকে প্রতিষ্ঠা করবার চেষ্টা করতো। তো এখন মানুষকে এইটা দিয়ে আপনার সঠিকীকরণ করা হচ্ছে যে 32 ভাঙাটা এই কারণেই সঠিক, কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের বিরুদ্ধে কথা বলেছেন, তাই আমরা তার বাড়ি ভেঙে দিয়েছি, এবং তার বাড়ির নিচে মানুষের হাড়গোড় পাওয়া গেছে, এইটা দেখার জন্য 32 ভাঙাটা উচিত ছিল। তো এইটা প্রতিষ্ঠা করবার প্রবলভাবে চেষ্টা করা হচ্ছে, এবং এটাতে রাষ্ট্রীয়ভাবে সেনাবাহিনী মদত দিচ্ছে। বাংলাদেশ, মানে এটা হচ্ছে সবচেয়ে দুঃখজনক যে আমার চোখের সামনে, আমাদের সবার চোখের সামনে 2024 সাল যখন ভারত আপনার চাঁদে তার ইকুইপমেন্ট মানুষ পাঠাচ্ছে, যখন ভারতের নারীরা মহাকাশে যাচ্ছে, মানে পৃথিবী, আমি একেবারে কাছের দেশটার উদাহরণ এই কারণে দিলাম ভারত, যে ভারত যেখানে নারীর ক্ষমতায়ন, নারীকে অগ্রাধিকার দেওয়া বা টেকনোলজিক্যালি আজকে এগিয়ে যাচ্ছে পৃথিবীর অন্যান্য দেশ ভারত, সেখানে বাংলাদেশ বাড়ি ভাঙছে, ঘর বাড়ি ভাঙছে, সেখানে মহিলাদেরকে ধর্ষণ করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, এবং সেটাকে খুবই নর্মালাইজেশনে নিয়ে যাওয়া হচ্ছে। এবং মজার ব্যাপার হচ্ছে সেখানে আপনার কওমি মাদ্রাসার এক হুজুর সেখানে গিয়েছিল, সেই হুজুর সাংবাদিকদেরকে বলছে, ভিডিওটা আপনাকে পাঠালে আপনি আসলে মজা পাবেন নাকি কি পাবেন আমি জানি না, হয়তো অবাক হবেন। সে বলছে সে যখন ওই বাড়িটা ভাঙছিল তখন কিছু ফেরেশতা এঞ্জেলার তার কাছে এসে তাকে অ্যাপ্রিশিয়েট করেছে যে তুমি যে বাড়িটা ভাঙছো আল্লাহ অত্যন্ত খুশি হয়েছেন, তুমি মনোযোগ দিয়ে এই বাড়িটা ভাঙো। এটা আমি ভিডিওটা পাঠাতে পারি, আমি জানি না এটা দেখানো সম্ভব হবে কিনা, বাট সে এটা প্রকাশ্যেই বলছে যে এই বাড়ি ভাঙাতে স্বয়ং আল্লাহ তাকে অনুমতি দিয়েছেন, ফেরেশতারা তাকে এই খবর পৌঁছে দিয়েছেন, এবং প্রত্যেকটা বাড়িতেই ফেরেশতারা অত্যন্ত আনন্দিত হয়ে সেখানে তারা নাচানাচিও করেছেন বলে তিনি দাবি করেছেন। এটা তিনি নিজের চোখে দেখেছেন। একদম, মানে বলা যেতে পারে মানে যাচ্ছে তাই অবস্থা। কিন্তু যে মহিলার কথা, যে ভদ্র মহিলাকে আমরা দেখেছিলাম পরের দিন সেখানে যেতে, তাকে রীতিমতো নাজেহাল করে দেওয়া হয়েছে, তিনি কেমন আছেন এই মুহূর্তে? সেই খবরটা কি আপনার কাছে রয়েছে, নাকি তার উপরেও কোনো রকম কোনো অত্যাচার নেমে এসেছে? এই বক্তব্যের মাধ্যমে এটা আমি বুঝলাম যে ইয়েস, তার ব্যাপারে একটু খোঁজ নেওয়া প্রয়োজন। আসলে এমন একটা অবস্থা হয়েছে, গত 3-4 দিন ধরে আমরা আসলে অনেকেই অত্যন্ত ভাবে মর্মাহত, অনেক কিছুরই খোঁজ নিতে পারিনি, বাট আমি নিশ্চয়ই পরের প্রোগ্রামে আমি তার ব্যাপারে তথ্য দিতে পারবো সাধারণ মানুষ, ইনফ্যাক্ট হয়তো তার সাথে আপনারা কথাও বলতে পারবেন যদি আপনারা চান তো, যদি তিনি রাজি হন আর কি। কারণ বাংলাদেশে তো আসলে বাংলাদেশ থেকে কেউ যদি আপনাদের টিভিতে কথা বলেন, মানে আপনাদের টিভিতে এসে যদি বাংলাদেশের কোনো মানুষ কথা বলেন, তাহলে ওই প্রোগ্রাম শেষেই তাকে সম্ভবত হত্যা করা হবে। এটাই এখন বাংলাদেশের নিউ নর্মাল, এটাই বাংলাদেশের নব্য স্বাভাবিক ঘটনা। এবং যে কারো বাড়ি, এবং আপনারা জানেন যে আওয়ামী লীগের নেতা নেত্রীদের বাড়িঘর ক্রমাগত ভাবে ভাঙছে। আচ্ছা, আমি আপনাকে একটা ছবি দিয়েছিলাম, আপনি যদি দেখেন লক্ষ্য করতেন, সেটা হলো এই যে ডেভিল হান্ট যেটা আছে, যেটা তারা বলছে, সেইটার তারা একটা দিয়েছে আপনার, এটাকে কি বলে, একটা লিস্টের মতো তারা দিয়েছে যে এটা তারা কেন করছে। দেশব্যাপী সন্ত্রাসবাদ দমন, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করা এবং অপরাধীদের আইনের আওতায় আনা। আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে এই অভিযান দীর্ঘমেয়াদী হবে এবং সন্ত্রাসবাদের মূল উৎপত্তি স্থল চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। দেখুন,
তারা বলছে যে দেশব্যাপী সন্ত্রাসবাদ দমন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করবে। তাদের সামনে একটা ঐতিহাসিক বাড়ি গুড়িয়ে দিল, সেখানে কোনো ধরনের মামলা হয়নি এখনো পর্যন্ত, সরকারের পক্ষ থেকে কোনো কিন্তু মামলা হয়নি, যে অজ্ঞাতনামা বা জ্ঞাতনামা আসামি করে সেখানে কোনো মামলা করা হয়নি, কোনো অভিযোগ কেউ দায়ের করেনি। সরকারের পক্ষ থেকে উল্টো বিবৃতি দিয়ে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাতে তার বক্তব্য দেওয়া থেকে বিরত থাকেন। এবং তারা এখানে এমনও মিথ্যাচার করছে যে গত 6 মাসে এই বাড়ির উপরে কোনো ধরনের আক্রমণ করা হয়নি। কিন্তু আপনারা জেনে থাকবেন যে এই বাড়িকে আপনার 5ই অগাস্টে কিভাবে পুড়িয়ে দেওয়া হয়েছিল, সেই কথাও আমরা আলোচনা করেছিলাম। এটা পুরো একটা পোড়ো বাড়ি ছিল কমপ্লিটলি, এখন সেই বাড়িটাকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। ফলে সরকারের আপনি যখন সরকারি পক্ষ থেকে যখন সন্ত্রাস করা হয় তখন কিন্তু আপনার করণীয় খুবই সামান্য থাকে। রাষ্ট্রীয় মদত যখন আপনার সন্ত্রাসীদেরকে আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, সেখানে আপনি করতে পারেন খুব সামান্যই। বাংলাদেশ এখন সেটাই হচ্ছে। ইতিমধ্যে নিশ্চয়ই আপনারা জেনে গেছেন, আমি জানি না আপনার কাছে এই সংবাদটা পৌঁছেছে কিনা, যেমন এই যে আপনার বাইডেন সরকারের প্রচ্ছন্ন টাকা দেওয়ার মাধ্যমে, এগুলো তো সব কাগজপত্র চলে এসেছে, আমি জানি না আপনি পেয়েছেন কিনা, যে বাইডেন সরকারের প্রচ্ছন্ন অর্থ সহযোগিতাতে বাংলাদেশে এই ঘটনা ঘটেছে। অলরেডি তাদের পররাষ্ট্র দপ্তরের যে ভদ্রলোক আছেন, আমি নামটা বলছি, তিনি সেটা প্রকাশ করে দিয়েছেন একটি টক শোতে, যে এটা বাইডেন সরকার এই কালার রেভলিউশনটা করেছে। কেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য। রিপাবলিকান ইনস্টিটিউট যেটা আছে, এটা হচ্ছে মাইক বেনস তিনি বলেছেন তার প্রোগ্রামে যে কিভাবে কালার রেভলিউশন করেছে, কিভাবে ইউএসএইড এবং ন্যাশনাল এন্ডোমেন্ট ফর ডেমোক্রেসি তারা কিভাবে অর্থায়ন করেছে। আমার কাছে ন্যাশনাল এন্ডোমেন্ট ফর ডেমোক্রেসি কাকে কত টাকা দিয়েছে, কোন অর্গানাইজেশনকে কত টাকা দিয়েছে, সেটার একটা লিস্ট আছে। ইউএসএইড কাকে কাকে টাকা দিয়েছে, কিভাবে টাকা দিয়েছে, সেগুলো একটা লিস্ট আছে। সেখানে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের বিভিন্ন উঠতি তরুণ গায়ক গায়িকাকে তারা অর্থ সাহায্য করেছে এবং সরকার বিরোধী গান, লিরিক্স এগুলো গত 3-4 বছর ধরেই তারা রচনা করছিল এবং এই ব্যাপারে তারা প্রস্তুত হচ্ছিল। যেমন শূন্য নামে একটা ব্যান্ড আছে, তারপরে তৌফিকুর রহমান নামে এক ব্যক্তি আছে যে এখন লন্ডনে থাকে, তৌফিক সে আছে, তারপর হচ্ছে যে চিরকুট, তারপরে বাংলাদেশের যে অ্যাভয়েড রাফা নামে একটা ব্যান্ড আছে। এরকম অনেকগুলো ব্যান্ডকে টাকা পয়সা দেওয়া হয়েছে। এমনকি খুব বিস্ময়কর একজন গায়ক, তাকেও এই ইউএসএইড এই অর্থ সাহায্য করেছে। এছাড়া আপনার এর মধ্যে আরো বেশ কিছু ব্যান্ড আছে, আমি আসলে নাম দেখে বলতে পারবো। এলিটা করিম নামে একজন গায়িকা আছে, মানে এইভাবে অর্থ সাহায্য করা হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আজকে আপনি জানালেন। এবং যে আমি জানি না যে হইচইতে মহানগর 2 একটা সিরিজ দেখানো হয়েছিল, যেটা কলকাতাতেও ব্যাপকভাবে মানুষজন দেখেছে। সেই পরিচালক এবং পরিচালকের স্ত্রী দুজনকেই আপনার ন্যাশনাল এন্ডোমেন্ট ফর ডেমোক্রেসি থেকে অর্থ সাহায্য করা হয়েছে, অর্থাৎ সিআইএ ফান্ডেড। সো এই যে সিআইএ কিভাবে ফান্ডিং করেছে, এইটা অলরেডি মাইক বেন যেটা ফাঁস করে দিয়েছেন। এখন এটা নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে যে সিআইএ কিভাবে বাংলাদেশে একটি কালার রেভলিউশন করে আপনার একটি নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করেছে।